যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটাই পেয়েছি, মন থেকে খুব খুশি আজকে আমি। চোদ্দ হাজার হাইটে আসার পর ট্রেক করা কিন্তু খুব টাফ, মানে এইটুকু আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেল। সুপ্রভাত, সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা। সকাল সকাল রুম থেকে বেরিয়ে স্নো ক্যাপ মাউন্টেন গুলো সব চোখের সামনে আছে। আগের পাটে যারা দেখেছেন তারা জানে এখন আমি কোথায় আছি। এখন আছি আমার একটা ইন্ডিয়ান লাস্ট ভিলেজ একদিকের কুটি, মানে যেটা অপর নাম কুন্তিও, পাণ্ডব কিলাও এখানে আছে। এখান থেকে আর আদি কৈলাস দর্শনের জন্য আমাদের যেতে হবে 18 কিলোমিটার মতো, 14 কিলোমিটার মতো, 1 ঘন্টা রাস্তা আছে। সেটা আমরা যাবো এখান থেকে। সকাল সকাল মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো আদি কৈলাসের জন্য। কিন্তু সকাল সকাল এত সুন্দর লাগছে জায়গাটা, একবার রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখায় তবে বুঝতে পারবেন কিরকম লাগছে জায়গাটা। দূর থেকে দেখা যাচ্ছে পাণ্ডব কিলা, আর এটা হচ্ছে কুটি গ্রাম। তার পাশে সারি সারি সব স্নো ক্যাপ মাউন্টেন, আর এইটা হচ্ছে আদি কৈলাস যাওয়ার রাস্তা। এটা ছিল আমাদের রাত্রি যাপনের ক্যাম্প। ক্যাম্পের ডিটেলস সবকিছু ডেসক্রিপশনে দেবো, আপনারা পরে চেক করে নেবেন। হালকা হালকা মেঘ করেছিল, রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আপাতত ওয়েদারটা খুবই ভালো আছে। তো সকালে এর মজা নিতে নিতে একটু চা খাচ্ছি, পিছনে ওয়েদার ভিউটা এরকম। সবকিছু ঠিকঠাক যেন থাকে, তাড়াতাড়ি আমরা আদি কৈলাস দর্শন করে নিলে আজকে এখান থেকে ফির এখানে জিনিসপত্র রেখে যাব, এখান থেকে বেরিয়ে আবার আমরা নাবি বা কোথাও গিয়ে থাকবো ওম পর্বত দর্শনের জন্য পরের দিনের জন্য। তো জায়গাটা তো সত্যিই অসাধারণ। চলুন এবার রেডি হওয়া যাক। ওখানে ভোলের গান বাজছে, সকাল সকাল চানও করে নিলাম, এবং সবাই গরম জলে চান করছিল, আমিও একটু চান করে নিলাম। কারণ গাড়ির স্টার্ট দিচ্ছি, বেশি কিছু দিচ্ছি না, এখানে ট্যাঙ্ক ব্যাগ নিচ্ছি আর ব্যাস এরকম। কারণ 14 ঘন্টা যে আসবো যখন এখান থেকে আবার আমার নিয়ে বেরোবো। আর এখানে গান বাজছে, সুন্দর লাগছে, আবার বাতাবরণ হেভি লাগছে। এই দিক দিয়ে আস্তে আস্তে সূর্যের যে কিরণটা আস্তে আস্তে উঠছে, এখান থেকে একটু পরে সূর্যটা দেখা যাবে। একটা অসাধারণ ফিলিং, এখানে না আসলে এইসব জায়গায় বোঝা যায় না। আস্তে আস্তে আরো ভালো লাগবে। আমাদের আবার যেতে হবে 14 কিলোমিটার। গাড়িটা এখানে এখন ফুল স্টার্ট দিয়ে নিচ্ছি, আমি বেশি কিছু নিইনি। আর সবথেকে একটা অদ্ভুত জিনিস, এখানে একটা ভালো বেশ একটা ইউনিক মেশিন বার করা হয়েছে এখানে গরম জল করার। এখান থেকে এর ভিতরে গরম সব কাঠ টাট লাগিয়ে রেখেছে, আর এই দিক দিয়ে জল ফেললে আস্তে আস্তে এখানে বাষ্প দেয়, আর এই দিক দিয়ে গরম জল বেরোয়। এটা একটা বেশ ভালো জিনিস বার করেছে এখানে লোকরা, যাতে সবকিছু খাওয়া যায়। চলো, হর হর মহাদেবের নাম করে একটু পরে রাস্তায় বেরোবো, তখন রাস্তায় দেখা হবে আপনাদের সঙ্গে। ঘড়িতে সকাল 7টা 8, আর এখন আমরা বেরোচ্ছি আদি কৈলাসের পথে। আমাদের যেসব লাগেজপত্রগুলো ছিল প্রত্যেকটাই আমরা এখানে ক্যাম্পে রেখে দিলাম, কারণ আমরা এই রাস্তা দিয়েও রিটার্ন এসে যাবো কুঞ্জি। তাই বললাম জিনিসপত্র ধুয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। ওরাও বললো এখানে এসে দুপুরবেলা খাবার টাবার খেয়ে আপনারা বেরোতে পারবেন। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। জলিঙ্গং মানে আদি কৈলাসের বেস ক্যাম্প হচ্ছে 13 কিলোমিটার, আর ওখান থেকে 1-1.5 কিলোমিটার ট্রেক করতে হয়। আপাতত এই রাস্তাটা পুরোটাই নাকি ভালো, মধ্যেখানে একটা গণেশ নালা আছে, তাও এরা আবার বলছে সেই গণেশ নালাটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, মানে উপর থেকে সিএম আসে ওর উপর থেকে ঠেকে দিয়েছে। তো দেখা যাক, ওখানে যাওয়ার পর বোঝা যাবে। সেটা যেরকম যেরকম রাস্তা আসবে সেরকম ভাবে যেতেই হবে। কিন্তু আপাতত এই যে রাস্তাটা এত সুন্দর, পাশে নদী আর দু সাইডে খাড়া খাড়া পাহাড় আর সামনে পরিষ্কার আকাশ, এইসব রাস্তা দিয়ে গাড়ি চালাবারটা মজাই আলাদা। তো এখন আপাতত আমরা এগোই আদি কৈলাসের পথে। যত উপরে উঠছি ভ্যালিটা বেশ
চওড়া টাইপের হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এই সবগুলো স্নোপেক, এই মাউন্টেনটার ভিউটা অনেকটা ওরকম লাগছে, জানি না এইটাই কিনা, কিন্তু বলেছিল একটু আগে থেকে দেখাও যায়। একটাই টেনশন যে এই দিকটা যদি হয় তাহলে এই দিকটা মেঘে আছে, মেঘে একটু ঢেকে গেছে। কালকে অব্দি ওয়েদার ঠিক, মানে ওয়েদার তো এমনি এখনো ঠিক আছে, পুরো একদম নীল সাদা আকাশ, খুব সুন্দর লাগছে, কিন্তু দর্শনটাই মেন, যেন ভালোভাবে দর্শনটা করতে পারি, ওইটাই হচ্ছে মেন। এত কষ্ট করে আসা, এত সব কিছু ওই জন্য, ভগবানের জন্য। এই জায়গাটাতে যদি বেরোই তাহলে একটু মেঘে ঢাকা আছে, জানি না এটা কখন ক্লিয়ার হবে। আর যদি একটু আগে হয় আরও দিকে, তাহলে আলাদা ব্যাপার। অনেকগুলোই পাহাড় দেখা যাচ্ছে, কোনটা আছে ক্লিয়ারলি সেটা আমিও নিজে বলতে পারছি না। এখন আমরা মোটামুটি এই 6.5 কিলোমিটার মতো এলাম আমাদের ক্যাম্প থেকে। টোটাল 13 কিলোমিটার হচ্ছে জলিংকং। দেখা যাক, আরও তখন 5-6 কিলোমিটার বাকি আছে। রাস্তা খুবই সুন্দর, ভিউ লাদাখ ফেল। ঠিকই বলেছিল একজন যে লাদাখের থেকেও বেশি ডেঞ্জার আছে। ডেঞ্জার না হলেও আগে ডেঞ্জার ছিল, এখন তো পিচ পিচ রাস্তা করে ভালো করে দিয়েছে, কিন্তু ভিউ হিসাবে অসাধারণ। চারিদিকে দেখতেই পাচ্ছেন, লাদাখ আলাদা জায়গায়, এটা আলাদা জায়গা, ধার্মিক জায়গা, প্রত্যেকটার মধ্যে একটা আলাদা। কিন্তু হ্যাঁ, রোড কন্ডিশন খুব সুন্দর করে দিয়েছে বিহার। কাশ্মীর যদি হেভেন অন দ্য আর্থ হয়, তাহলে উত্তরাখণ্ড দেবভূমি হলো ইন্ডিয়ার স্বর্গ। কি তাই মনে হচ্ছে কিনা দেখে একদম। দূর থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওরকম ভাবে রাস্তাটা ঘুরতে 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 পাহাড়ের উপর চেপে যাবো আমরা। আর একটু অসাধারণ লাগছে এই জায়গাটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত গণেশ নালা। সত্যি অনেকটা টাফ, অনেক ভিডিওতে দেখেছি, অনেকজনকে ফাঁসতে দেখেছি, অনেকটা জায়গা জুড়ে জাস্ট একদম দেখুন এরকম ভাবে রাউন্ড হয়ে পুরোটাই ছিল। কিন্তু আমরা অনেকটা লাকি, কারণ কয়েকদিন পরে সিএম আসবে বলে নিচ থেকে পাইপ বিছিয়ে উপরে রাস্তা করে দিয়েছে, যাতে আমাদের অসুবিধা না হয় আর পরে আসার সিএম এর অসুবিধা নয়। এরকম ভাবে অনেক রোড ভালো হয়ে যাচ্ছে। আমরা যখন 2022 সালে ভেবেছিলাম তখন কিন্তু এই কন্ডিশন ছিল না, এরকমই ছিল, আরো খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাচ্ছে। দেখুন আপনারা আসলে এবার থেকে ভালো রোডই পাবেন। জাস্ট অসাধারণ জায়গাটা, ভিউটাও খুব অসাধারণ। একবার ভালো করে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। এগারো কিলোমিটার গাড়ি চালাবার পর প্রথমে একটা চেকপোস্ট পাওয়া গেছে, আর এখান থেকে আমাদের দর্শন হয়ে যাচ্ছে আদি কৈলাস পর্বতের এখান থেকেই। কিন্তু আরও আগে যাওয়া যাবে, জলিংকং অবধি যাবো আমরা। এখন পারমিটের চেকিং করাচ্ছি, চেকিং মানে লেখা এন্ট্রি করে তারপর আমাদের আগে যেতে পারবো। এন্ট্রি করার পর আমরা এগিয়ে পড়েছি জলিংকংয়ের দিকে। সামনে যে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জলিংকং, যেটা হচ্ছে আদি কৈলাসের বেস ক্যাম্প। আদি কৈলাস হালকাভাবে দর্শন করে নিয়েছি, তাও হালকা হালকা মেঘ আছে, যেন ওখানে কেউ যেন ভালোভাবে দেখতে পাই আর আপনাদেরকেও আরেকবার ভালোভাবে দেখাতে পারি। কারণ এখন অনেকগুলো কাজ বাকি আছে, কারণ ওখান থেকে যাওয়ার পর একটা পার্বতী লেক আছে, ওখানেও যেতে হবে একটু ট্রেকিং করে। যদি পারি তো গৌরীকুণ্ড যাবো, নাহলে যাবো না, কিন্তু অন্তত পার্বতী লেকের ওখানটা গিয়েও আপনাদেরকে ভালোভাবে যেন দেখাতে পারি সেই জিনিসটাই। তো চলুন এবার এন্ট্রি করি আস্তে আস্তে জলিংকং এর পথে। তো ফাইনালি 13 কিলোমিটার পর আমরা পৌঁছে গেছি জলিংকং এ। জলিংকং থেকে দেখতে পাওয়া যায় আদি কৈলাস মাউন্টেন, এই আমার পিছনে জাস্ট আছে। এখন একটু মেঘের খেলা চলছে, টাইম ল্যাপসও বসেছি, আর একটু আগে খুব পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছিল, খুব সুন্দর আছে। রোদটা উঠেছে, চারিদিকে আকাশটা এত সুন্দর লাগছে যে বলার মতো না, মানে দেখলেই ভালো লাগছে। একদম নীল সাদা আকাশ, মানে একদম পুরো যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটাই পেয়েছি। মন থেকে খুব খুশি আজকে আমি। 2022-এর আমরা অক্টোবর মাস থেকে আমরা প্ল্যান করেছি, অনেকবার প্ল্যান ভেস্তেছে, কিন্তু আজকে সাকসেস হয়েছি, আমরা এসেছি। হ্যাঁ সত্যি কথা, ভগবানকে এখানে দের আন্ধের নেই। যাই হোক, যেই টাইমে এসেছি ভরা বর্ষায়, জুন মাসের মধ্যে এখানে এসেছি, তাতেও আমরা এই জিনিসটা পেয়েছি, আমরা খুব খুশি। আমার বাইক এখানে, আমি এখানে, পিকু ভাই এখানে, অঙ্কিত এখানে, জলিংকং এ এসেছি। এখানে ফটো ভিডিও করে একটু আগে যাবো, একটা মন্দির আছে পার্বতী কুণ্ডের ওখানে। গৌরীকুণ্ড যেতে পারবো না হয়তো, অতটা ট্রেকিং ফেকিং আমি করতে পারবো না। আমার পিছনে আছে এখানকার জায়গার একটুখানি ভিডিও ফটোস আপনারা দেখুন, আর আমরা একটুখানি বাবা ফলের নাম নিয়ে এখন বসে বসে।
মেঘে আস্তে আস্তে ঢাকতে শুরু করেছে। এখানে আমাদের বাইকে সব পার্কিং করলাম। এখান থেকে ঘোড়াও যাচ্ছে, ঘোড়াগুলো 3,000 টাকা করে নিচ্ছে একদম পার্বতী কুণ্ডের দিকে। কিন্তু আমরা ভাবলাম যে 1.5 কিলোমিটার একটু হাঁটি। আমি আর অঙ্কিত হাঁটছি, আমাদের সঙ্গে স্যার বিপিন, ওর একটু পায়ে প্রবলেম আছে, তো ও বাইক নিয়ে ওকে উপরে যেতে দিচ্ছে, এদিকে রাস্তাও আছে বাইক নিয়ে, তো তার সঙ্গে একজন যেতে পারে, তো পিকু চলে গেছে ওর সঙ্গে। তো আমি আর অঙ্কিত হাঁটা শুরু করেছি। এখন বাচ্চা করে 9:12। এখানে জল পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা। পেছনে ওই উপরে যাচ্ছে অনেকে, মানে একটা এই ধাপটা পার হয়ে গেলে তারপরে মোটামুটি সমতল জায়গা আছে নাকি জানি না। যাই অনেকদিন পর ট্রেক করছি, কতক্ষণ লাগে না লাগে এই জন্য হয়তো টাইম নিয়েছিলাম। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আস্তে আস্তে চেপে ওই উপরে যেতে হবে, তারপর উপর থেকে যেতে হবে। দেখি কতক্ষণ লাগে, টাইম ওই বাকি সব আপনাদেরকে বলবো। 14,000 হাইটে আসার পর ট্রেক করা কিন্তু খুব টাফ, মানে এইটুকু আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেল। পিছনে দেখতে পাচ্ছেন ওইখান থেকে চলা শুরু করেছেন, এখানে বেশি আরো অনেকটা যেতে হবে। দেখা যায় কতটা যেতে পারে, কি করতে হবে। হ্যাঁ, খাবার জলটা পেলাম না, ওটা একটা মুশকিল হলো। রেস্ট। রাস্তাটাও খুব ডেঞ্জার, মানে একদম পায়ে গ্রিপ না থাকলে স্কিড করে একদম নিচে চলে যাবে। তো সেরকমভাবে জুতো নিয়ে আসলে ভালো, যাতে এখানে স্লিপ টিপ না খায়। সেরকমভাবে দেখে চলে যাবে। ফার্স্ট অ্যাটেম্প যেটা রয়েছিলাম, চালু করে এই টার্নিংটা রয়েছিলাম যেন এতটা পৌঁছাতে পারে, তারপরে আস্তে আস্তে আগে যাবো। এখান থেকে মেঘে ঢেকে যাচ্ছে, যত তাড়াতাড়ি পরিষ্কার হয়। রাস্তায় জল পাচ্ছিল না, দুটো বন্ধু কালকে দেখা হয়েছিল, তারা এবার একটু জল তুলে দেয় বোতল করে, যাতে জল দিয়ে করতে পারি। চলো নিজেদের সঙ্গে ট্রেক করে ট্রেকটা টাফ না, কিন্তু ঠিক আছে। যারা মডারেট হাঁটাচলা করে ট্রেক করে তাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা তো অতটা হাঁটাচলা করি না, সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছে। চলো যেতে তো হবে। ওইটা ছিল ফার্স্ট যেটা দেখাচ্ছিলাম উঁচুটা, তারপর থেকে এখান থেকে হেঁটে এক লাগাতার এখানে চলে এসেছি। এটাও ভালো জায়গা চলে এসেছি, এখনো বলছে অনেকটা আছে। এই দিকে রাস্তাটা ঠিকই আছে, মডারেট টাইপের দেওয়া যাচ্ছে, অনেকটা একসঙ্গে টানা। রাস্তা তো যাই, তারপরে কতক্ষণ লাগছিল গেছে বলে। উপরটা একটুখানি মেঘে ঢেকে গেছে, কিন্তু বাকি আমরা খুব সুন্দর দেখে নিয়েছি, আপনাদেরকেও ভালো দর্শন করেছি। এটা রেস্ট নেই। মোটামুটি 600-700 মিটার মতো আশা করছি এসে গেছি। হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা, হাই টেম্পারেচার, মানে হাইটে যদি আছে বলে একটু অক্সিজেন লেভেল কম আসলে মাথা ব্যথা করতে পারে, অনেকে কপুর নিয়ে আসছে। তো সেরকমভাবে যখন আসবেন তখন দেখে আসবেন। গান বাজাতে একজন আসছে ভক্ত আমাদের পিছনে, এরকমভাবে আমাদের এগোতে হবে। চলুন, আর কত লাগছে ওই মন্দিরটা হচ্ছে দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটা থেকে ওই মন্দিরটা আছে আমাদের কাজ করে যাচ্ছি। আচ্ছা এটা হলো নন্দী হিড়ির মতো একটা বানানো সুন্দর। এইটা হচ্ছে পার্বতী মুকুট। এই যে সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো পঞ্চ পাণ্ডব পাহাড়। এটা তো আপনারা জানেন, অলমাইটি আদি কৈলাস পর্বত। এখান থেকে ট্রেক করে যদি ডারমাখালির দিকে যাওয়া যায় অনেক সময়। আর সামনে দেখতে পাচ্ছি পার্বতী কুণ্ড, যেটা আমরা যাবো। আর একদম হাতের সামনে হচ্ছে এই আদি কৈলাস মন্দির। তো এই ট্রেকটা করার জন্য মোটামুটি মডারেট লেভেল যারা হাঁটতে পারে, তারা মোটামুটি 40 মিনিট মতো হাঁটলে মোটামুটি পৌঁছে যাবে। 1-1.5 কিলোমিটারের ব্যাপার, কোনো অসুবিধা নেই। তখন মন্দিরে যাবো, মন্দিরে যাওয়ার পর লেকের সামনে যাবো, তারপর আবার নিচের দিকে যাবো। অনেকে নিচ থেকে এসে চলে যায়, কিন্তু নিচ থেকে এসে যাওয়া উচিত না। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানটা এটা হচ্ছে মন্দির, এর ভিতরে হয়তো ভিডিওগ্রাফি করা অ্যালাউড নেই, আমি বাইরে থেকে যতটা পাচ্ছি দেখাবো। আর একটু পরিষ্কার হয়ে গেলে আরো ভালো ভিউটা এখান থেকে আসবে, এটা অপেক্ষা একটু দাঁড়াচ্ছে।
মন্দিরের ভিতরে সাধু বাবার থেকে যে জিনিস জানতে পারলাম সেটাই আপনাদেরকে জানাচ্ছি, যে এই যে মন্দিরটা, এটা হচ্ছে পার্বতী মাতার মন্দির। কারণ এই যে পার্বতী লেকটা আছে, এই লেকটা থেকে চান করে পার্বতী মাতা বাবা শিবের জন্য আরাধনায় বসে। তো শিব সন্তুষ্ট হয়ে এখানে আজ প্রকট হয়, আর এখানেই ওনাদের মিলন হয়। তো অনেকটা এটা পার্বতী মাতার নায়িকাও বলা হয়, ওনারা মানেন এই জিনিসটাকে। তো সেই কারণে এই জায়গাটা যে পুজোটা হয় সেটা পুরো ফ্যামিলির হয়, মানে শিব ঠাকুর, পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবার পুজো হয় এখানে। আর যেটা আদি কৈলাস অরিজিনাল যেটা আছে, সেটাতে একমাত্র খালি শিব ঠাকুরের পুজো হয়। জাস্ট ইন্টারেস্টিং জিনিস এটা। এই জায়গাটা অব্দি অন্তত আপনারা একবার না একবার আসবেনই, কারণ গৌরীকুণ্ড না যান কিন্তু পার্বতীকুণ্ডের ট্রেকটা করবেন, কারণ অসাধারণ জায়গা লাগে। আর আমি যদি নেক্সট বার আসি নিশ্চয়ই গৌরীকুণ্ডের ট্রেকটাও অবশ্যই করব। সত্যি খুব দারুণ অসাধারণ জায়গা, ছেড়ে দিতে মন করছে না। আর ট্রেক করার ইচ্ছা নেই, কেন শরীর আর করছে না। আমার বিপিন ঘোরা আছে, ওই দিকে আটকে আছে। এই উপর থেকে গেলে গৌরীকুণ্ড, ওর পাশে গেলে কখনো নিচে পালাতে যেটা বলা হয়, আমরা পার্বতী আজকে আকাশটা এত সুন্দর, দেখা গেছে খুব সুন্দর চারিদিকে। সত্যি মানে এসে পরে একদম পোস্টকার্ড ফটো বলা যেরকম, মানে একদম মানে ফটো হেভি ওরকম টাইপের লাগছে। দেখুন একটুখানি কথা বলে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু এত মানে ভিতর থেকে মন খুশ হয়ে গেছে, কি বলে বোঝাতে পারছি না। সত্যি অসাধারণ লাগছে। তো ফাইনালি আদি কৈলাস দর্শনও হয়ে গেল। যাওয়ার আগেও এখনো মতো পরিষ্কার আছে, এখানে পার্কিং এখন একটু ফাঁকা। প্রচুর খিদে লেগেছিল। আমি ওখান থেকে যে চাপা মানে বেরোনো শুরু করেছিলাম পার্বতী থেকে, কোন থেকে একবারে নেমে গেছিলাম। এসে এখানে খাওয়ার জায়গা ছিল, ম্যাগি খেয়েছি। বাবা আসছি, আবার টানবে একবার, আবার নিশ্চয়ই আসবো। আর একবার ভালো করে আর একবার যাবো উপর অব্দি, গৌরীকুণ্ড অব্দি যেতাম। আসলে অঙ্কিত একটু শরীরটা ঠিক লাগছিল না, আর বাকিরাও একটু সাপোর্ট হলো না, তো সেই কারণে আমি আর যেতে পারলাম না একা, কেন সবাই একসাথে আছি বলে। তো যাই হোক, টোটাল ছিল 115 কিলোমিটার, 115.3। সেটা হচ্ছে ধারচুলা থেকে তেল ভরানোর পর এখানে। তো মোটামুটি আপনারা হিসাব রাখবেন, কারণ তেল ক্যারি করার জন্য লাগবে, কারণ এইসব রাস্তায় একটাও তেলের দোকান নেই। তখন আমরা এখান থেকে বেরোবো, সোজা যাবো কোথায়, নাই কুটি। অলরেডি 12টা 10 হয়ে গেছে। কুটিতে পৌঁছে আমাদের যেখানে হোমস্টে আছে সেখানে জিনিসপত্র গুছাবো, লাগেজ লোড করবো। ওখান থেকে বেরিয়ে আমাদের টার্গেট আছে তো গুঞ্জি পার করে কোথাও থাকার। দেখা যাক, যদি গুঞ্জি থাকতে গুঞ্জি থাকবো, যেরকম হবে সেরকম। কালকেও আবার সকাল সকাল উঠে আমরা ওম পর্বত দর্শন করবো। তো চলুন, এই রাস্তাটা দেখিয়েছি সামনে, এখনো এদিকে ভিউটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। নীল সাদা আকাশ হওয়ার পর পুরো একদম স্নো ক্যাপ মাউন্টেনগুলো আরো ভালো করে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই রাস্তাটা একবার দেখিয়েছি, ওই জন্য আর বেশি দেখাচ্ছি না। এবার একটু পরে যখন আবার আমরা কুটি থেকে বেরোবো, তখন আবার আপনাদের সঙ্গে আবার জুড়ে যাবো। তো কেমন লাগলো, ভালো লাগলে সঙ্গে সঙ্গে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তথ্য লাগলে ভালো লাগবে, মানে যা হোক সাপোর্ট করবেন। অনেকদিন পর ফিরে আসছি যেহেতু, ভালো করে সাপোর্ট করবেন, তাতে আমি আবার উচ্ছ্বাসিত হয়ে অনেক ভিডিও বানাবো। অনেক ভিডিও রাখা আছে, ওগুলো এডিট করা হয়নি, সেগুলো বানাবো। তো চলুন, একটু পরে দেখা হচ্ছে কুটিতে। ভালো হোমস্টেটা ছিল, জাস্ট কুটি ভিলেজ থেকে 1/2 কিলোমিটার না 300 মিটারের মধ্যে এখানে। এখানে অত্যন্ত কোমোড সিস্টেম, সবকিছু ভালো। আগের ভাটে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। এবার যদি আসতে চান তাহলে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো দেখে নেবেন। এখানে এমনিতে ফোন একটু কম লাগে। তো যাই হোক, তখন আমরা বেরোচ্ছি, ঘড়িতে 3:12। পিকু ভাই একটু শরীরটাও খারাপ লাগছে, অঙ্কিতেরও ভালো লাগছিল না, সবাই ঘুমালো একটুখানি, আমি একটুখানি শুয়ে নিলাম। তো এবার বেরোচ্ছি এখান থেকে, আমাদের টার্গেটে খালি গুঞ্জি, এখান থেকে 19 কিলোমিটার হিসাবে। তো 1-1.5 ঘন্টার ব্যাপার আছে। আমরা পৌঁছে ওখানে থাকবো, কারণ কালকে আমাদেরকে আবার যেতে হবে ওম পর্বত। ওটা হলে সামনে হবে, নাহলে এখানে থেকে যেতাম। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, খুব দারুণ পর্বত। আর একটুখানি মেঘলা করে আসছে। আমরা দর্শন করার পর থেকে এখানে উপরটাও মেঘলা হচ্ছে, জানি না এবার ওম পর্বতটা কিরকম কি দেখতে পাবো। কালকে সকালে যদি সব ঠিকঠাক থাকে, ওম পর্বত যেন ভালো করে দেখে নিই, যেরকম আজকে আদি কৈলাস দেখলাম। বেশি দাঁড় করানো যাবে না, এমনি তো এই রাস্তার ভিডিও ফটো যা আমরা করে দিয়েছি। আর পাণ্ডব কিলা, ওটাতে উপরে চাপতেও দেয় না। যাই হোক, সেটা আফসোস নেই। এখানে জিও টাওয়ার আছে, কিন্তু হালকা কথা হয়। জলিংকংয়ে থাকার জায়গারও ব্যবস্থা আছে, আর প্লাস ওখানে বিএসএনএল টাওয়ারও ধরে ভালোই, ওখানে গিয়ে থাকতে পারেন। কিন্তু রুমগুলো সেরকম কিছু ভালো না। এখানে খেতেও হচ্ছে, আর সুন্দর এখানে টাওয়ারও বসিয়ে দিয়েছে সরকার। তো চলুন, এবার মধ্যেখানে কোনো কিছু
আলাদা রকম হলে সেটা আলাদা ব্যাপার, নাহলে গুঞ্জিতে গিয়ে কিরকম রুম নিচ্ছি না নিচ্ছি সেই ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি সেই জায়গাটা আবার আমরা চলে এসেছি যেখান থেকে কৈলাস মানসরোবর মানে আদি কৈলাস রাস্তা কেটে গেল, এই দিক দিয়ে আবার ফিরত রিটার্ন চলে যাচ্ছে আমাদের দুক্তু দারচুলা ওইসবের দিকে। আর এই যে বোর্ডে লেখা আছে, আর সোজা চলে যাব এখন আমরা এদিক দিয়ে গুঞ্জি, আর আগে গেলে গুঞ্জি থেকে এখান থেকে ওম পর্বত। তো ওম পর্বত 20 কিলোমিটার। এখন আমরা গুঞ্জিতে জিনিস রাখবো, দেখবো কি হচ্ছে না হচ্ছে। আদি কৈলাস যাত্রা में आपका ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা। তা আমরা এদিক দিয়ে এসে এদিকে গেছিলাম, এবার আবার এদিকে গিয়ে রাস্তায় থাকবো, আবার কালকে ওই দিক দিয়ে ওম পর্বত ঘুরে এসে আবার রিটার্ন হয়ে এদিক দিয়েই বেরোবো আমরা আবার দান্তু ভ্যালি মানে দান্তুতে মানে দারমা ভ্যালির জন্য। পিকু রেনকোট পড়ছিল বলে একটু দাঁড়িয়ে গেছে পিছনে, অঙ্কিত আর বিপিন আগে চলে গেছে, পিকু আসুক তাহলে একসাথে যাবো। আই লাভ গুঞ্জি। এখন সব জায়গায় এই জিনিসটা হচ্ছে, ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছিলাম, ওই দিকে সোজা চলে গেছিলাম, এইদিকে গুঞ্জি ভ্যালিটা দেখা যাচ্ছিল। তো এখন এই রাস্তাটা গুঞ্জি ঢোকার পর থেকে রোডটা একদম খারাপ, ওইদিকে আদি কৈলাসের রোডটা তো খুব সুন্দর ছিল, মোটামুটি একটুখানি মধ্যেখানে 4-5 কিলোমিটার খারাপ ছিল মানে মোড়টা থেকে, বাকিগুলো সব ঠিকই ছিল। এই ভ্যালিটাও ভালো, আর মেঘ করে আসছে, একবার করে ঝিরঝির করে বৃষ্টি পড়েওছে হালকা, আবার কমে যাচ্ছে। অঙ্কিত তার বিপিন বাবু আগে গিয়ে একটা রুম দেখেছে না কি করে জানি না, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, আসতে বললো আগে। তো আমরা এখন যাচ্ছি, বৃষ্টিটাও পড়ছে হালকা হালকা। চলুন আগে রুমের ওখানে যাই, কেমন রুম টুম নেওয়া হয়েছে সেটা দেখি, তারপরে আপনাদেরকে বাকি ডিটেলস জানাচ্ছি। ফাইনালি গুঞ্জিতে আসার পর অনেকক্ষণ ধরে খোঁজার পর, মানে এখানে বিকেল থেকে যত হয় তত হাই মানে ভর্তি হয়ে যায়, সেই কারণে রুম রেট অনেক বেড়ে যায়, সেই কারণে অনেকগুলো রুম পাওয়া যাচ্ছিল না। আর গ্রামের মধ্যে যেগুলো আছে সেগুলো পায়খানা বাথরুম একটু অসুবিধা, বাইরে যেতে হয়, বিপিনের সেই পায়ের অসুবিধা আছে আপনারা জানেন, সেই কারণে আমরা এখানে একটা টেন্ট নিয়েছি, বেশ ভালো রাস্তার উপরে, বাইক একদম টেন্টের সামনে, টেন্টের মধ্যে আমরা 4 জন থাকবো। টেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট স্কুটির মেন গুঞ্জির একদম মেন জায়গার উপরে, গুঞ্জি গ্রামটা একটু আরও নিচে, তার আগে আমরা এখানটাতে এসে গেছি। এদিক দিয়ে স্নোক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। কালকে যাবো আমরা ওম পর্বত, এইটার ডিটেলসে যা আছে না আছে সেগুলো সব কিছু আমি দেখাবো। প্রথমে একটু চলুন আপনাদেরকে টেন্টটা দেখিয়ে দিই। সব বাইক আমাদের একদম পুরো ঘরের সামনে, লাইট একটু পরে আসবে, আপাতত একটু ঠিক আছে, বস 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 বস, খালি অন্ধকার আছে বলে একটু বোঝা যাচ্ছে কথা জানি না। এটা হচ্ছে রুম মানে টেন্ট, আরামসে 4 জনের, আর কেউ থাকবে না, আমরা 4 জনই থাকবো, এই জন্য ভালো লাগলো। এইটার যে চার্জ নিয়েছে সেটা রাত্রে খাওয়া দাওয়া হ্যান নিয়ে 1200 টাকা করে নিয়েছে আমাদের থেকে, আমরা 1500 বলেছিল, আমি বার্গেন করলাম। সকালে জল খাবারও দেবে এবং চাটা, এখন সন্ধ্যাবেলা যেগুলো খাবে সেগুলো আলাদা করতে। এটা যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আর এমনিতে ডিসক্রিপশনে তো আমি করে দেবো। তো এখন আপাতত এসেছি জল খাবারের জন্য, এখন সন্ধ্যেবেলা কি খাবো বলে তো আন্ডা ম্যাগি আর কফি অর্ডার করে, চা অর্ডার করেছি, ওগুলো খাই, তারপরে আবার দেখি কি হয় না হয়। হেভি লাগছে। তো এই জায়গাটা এখন রাত্রে ডাইনিং হল, এখানে ডাইনিং এ খাওয়া যায়, রাত্রে বাইরে বৃষ্টিও হচ্ছে, টেন্টে যাচ্ছি না, কিন্তু এখানে এসে খাচ্ছি। এই জায়গাটা খাবারটা আলাদা মজা, নিরামিষ খাবার, ভাত আছে, ডাল আছে, ভেন্ডির তরকারি আছে, শাক আছে, রুটি আছে, যে যেটা খেতে পারে, স্যালাড ফ্যালাড সঙ্গে আছে, খুব সুন্দর। এই রুমটা বেশ বড়, এমনি টেম্পারেচার অতটা মানে কিছু বেশি নাই, শুধু মানে ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা প্রচুর টেনশন, কাল সকাল যদি ক্লিয়ার না হয় তখন আবার ওম পর্বত দর্শনটা একটু খারাপ হয়ে যাবে। যাই হোক এখন খাবারটা খাই, কিরকম আছে না আছে সেটা দেখি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, বিপিনের খাবার তো এখানে চলেছিল, আমরা ওখানে খেয়ে এলাম, ওরা ওখানে খাচ্ছেন, চলে এলাম। একটাই টেনশন, খালি খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ না কালকে ওম পর্বতের দর্শনটা কিরকম হবে, রাস্তাঘাটটা একটু খারাপ হয়ে যেতে পারে। যাই হোক যেটা হবে ভালোই হবে। আজকে তো খুব সুন্দরভাবে দর্শন করেছি, এরকম দর্শন যেন আগের দিনও হয়। আজকের ভিডিওগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন।
আর আবার দেখা হবে পরের পর্বে, যেখানে দেখাবো আমি ওম পর্বত, আর তারপর আমরা যাবো যেটা দান্তু ভিলেজ মানে দার্মা ভ্যালিতে। তো সেটা দেখার জন্য সাথে থাকুন, সঙ্গে থাকুন আর ভালো থাকুন।